মুভি এ মোমেন্ট টু রিমেম্বার মুভির গল্পটা শুরু হয় সুজিন নামের একটি মেয়েকে দেখিয়ে, যেখানে একটি রেল স্টেশনে একা বসে রয়েছে এবং সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। আসলে আজ তারা দুজন প্ল্যান করেছে একসাথে পালিয়ে যাবে, কিন্তু সুজিনের সেই আশাটা সম্পূর্ণ হয় না, কারণ তার বয়ফ্রেন্ড এখানে আসেই না। সে মনের দুঃখ নিয়ে পুনরায় এখান থেকে চলে যায় এবং একটি ফোন বুথে ঢুকে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। সুজিন এতটাই দুঃখী হয়ে যায় তার মাথায় কাজ করা বন্ধ করে দেয়। সে একটি লোকাল দোকানে যায় একটি কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য, কিন্তু সে টাকা দিয়ে দেয় এবং কোল্ড ড্রিঙ্কসটা না নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে। কিছুটা যেতেই তার হঠাৎই মনে পড়ে সে তো কোল্ড ড্রিঙ্কস নেয়নি, সেটা এখনো মার্কেটের মধ্যেই রয়েছে। তাই সে পুনরায় সেখানে ফিরে যায়। সে লক্ষ্য করে সেই দোকান থেকে একটি ছেলে তার কোল্ড ড্রিঙ্কসটা হাতে করে নিয়ে বেরিয়ে আসছে। সুজিন দোকানের ভিতরটা ভালো করে দেখে এবং সে সেখানে কোনো মানুষ দেখতে পায় না। তাই সে মানুষটির কাছ থেকেই কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে নিয়ে নেয় এবং সেটা খেতে শুরু করে দেয়। এরপর সে এখান থেকে চলে যায়। এখন এই ছেলেটি এই সব কিছু দেখে অবাক হয়ে যায়, কারণ প্রথমত এরকম অচেনা একটি মেয়ে এবং তার উপর তার হাতের কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে নিয়ে খেতে খেতে চলে যাচ্ছে, যেটা তাকে অবাক করে দেয়। তাই সে একদম চুপচাপ এই জিনিসটা দেখতে থাকে। এরপর সুজিন একটি বাসে উঠে পড়ে এবং সে যখন তার ব্যাগটা ঠিক করে, সে দেখে তার ব্যাগে ওয়ালেটটা নেই। তখন তার মনে পড়ে যায় সে তো ওয়ালেটটা সেই কোল্ড ড্রিঙ্ক স্টোরেই রেখে দিয়ে চলে এসছে। সে সঙ্গে সঙ্গে দোকানে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে যেটা দেখে তাতে সে লজ্জায় পড়ে যায়। সে দেখে তার কোল্ড ড্রিঙ্কস এবং মানিব্যাগ একই জায়গায় পড়ে রয়েছে। অর্থাৎ সে যেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিল সেটা আসলে সেই ছেলেটির কোল্ড ড্রিঙ্কস ছিল। সুজিন সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং তার মনে পড়ে যায় এই ছেলেটাই হলো সেই ছেলেটা। সঙ্গে বাইরেটা ভালোভাবে দেখে এবং সেই ছেলেটিকে খোঁজার চেষ্টা করে, যাতে সে তার কাছে ক্ষমা চাইতে পারে। কিন্তু সেই ছেলেটিকে খুঁজে পায় না, কারণ সে অনেক আগেই এখান থেকে চলে গেছে। এরপর সুজিন তার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকাল হলে সুজন তার বাবার সাথে একটি কনস্ট্রাকশন সাইটে যায়। যদিও সুজিন এই কনস্ট্রাকশন সাইটের সিইও, কিন্তু সে তার গাড়ি থেকে বাইরে বের হয় না, কারণ তার মতে বাইরে প্রচুর ধুলো রয়েছে এবং সে সেই গাড়ির মধ্যেই বসে থাকে। তাই তার বাবা এখানে কর্মরত প্রত্যেকটা শ্রমিকদের সাথে দেখা করে এবং এখানে আমরা প্রথমবার দেখতে পাই সুজিন যেই ছেলেটির কাছ থেকে কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে নিয়েছিল সেই ছেলেটি এখানেই কাজ করে এবং তার নাম হলো চুলসু। এই শ্রমিকদের কাজের সাথে সাথে সে আর্কিটেক্টের পড়াশোনাও করে। এখন চুলসুর সাথে বেশ কয়েকজন শ্রমিকের ঝগড়া শুরু হয়ে যায়, কারণ চুলসুর মতে তারা যেখানে ঢালাই করছে সেই ছাদের কংক্রিট ঢালা যাবে না, কারণ নিচের পোর্শন সম্পূর্ণ নরম রয়েছে এবং এমনটা যদি করা হয় তবে বড় দুর্ঘটনা ঘটে যাবে। এখন এর মধ্যে সুজনের বাবা এখানে চলে আসে এবং সে চুলসুর এরকম কনফিডেন্ট দেখে তার নামটা জিজ্ঞাসা করে। কিন্তু চুলসু খুব রেগে থাকে, তাই সে তাকে জানায়, আমি তোমায় অনেকবার নাম বলেছি, আর কতবার তোমায় বলবো। আর এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে গাড়িতে বসে থাকা সুজিন প্রথমবার চুলসুকে দেখতে পায়, যার কাছ থেকে সে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কেড়ে নিয়েছিল এবং খেয়ে ফেলেছিল। কিন্তু সে তার সাথে কথা বলতে পারে না, বরং তার আগেই তার বাবা তাকে গাড়ি করে পুনরায় এখান থেকে নিয়ে চলে যায়। যাত্রাপথে বাবা সুজিনকে জানায় বর্তমানে তাদের শ্রমিকগুলো দিন দিন বাজে হয়ে যাচ্ছে এবং তাদের আচরণও খারাপ হয়ে যাচ্ছে। আসলে চুলসুর ব্যবহার তার মোটেও ভালো লাগেনি। এরপর সুজিন বাড়ি ফিরলে সে তার নতুন স্টুডিও তৈরি করতে ব্যস্ত হয়ে যায়। আসলে সুজিন কনস্ট্রাকশন সাইটের সিইওর সাথে সাথে সে একজন ফ্যাশন ডিজাইনার, আর এই কারণেই সে তার জন্য একটি নতুন স্টুডিও তৈরি করছে। কিন্তু সমস্যা হলো এই সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য তার আরও একটি ছেলের দরকার। তাই সে সবার প্রথমে তার বাবাকে কল করে এবং এই ব্যাপারে জানায়। তার বাবা তাকে একটি ছেলে সেখানে পাঠানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে তাকে জানায় যে যে ছেলেটি তার ওখানে পাঠাবে সেই ছেলেটির আচরণ খুব একটা ভালো নয়, তাই সে যেন তার সাথে কথা কম বলে। এখন কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেটি এখানে চলে আসে, আর এই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং চুলসু। সুজিন তাকে দেখে চমকে যায় এবং তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। কিন্তু চুলসুরের তেমন কিছু হয় না। তাকে দেখে মনে হয় সে সুজিনকে চিনতেই পারে না। এরপর চুলসু সেই দেওয়ালটার কাছে চলে যায় যেটাকে ঠিক করতে হবে এবং সে তার কাজ দ্রুততার সাথে শুরু করে দেয়। আর এই সবকিছু দূরে দাঁড়িয়ে সুজিন এক দৃষ্টিতে দেখতে থাকে। এরপর কাজ শেষ হলে সুজিন আরও একটি কোল্ড ড্রিঙ্কস কিনতে দোকানে চলে যায়।
কিন্তু সে যখন কোল্ড ড্রিঙ্কসটা নিবেই ঠিক তখনই পিছন থেকে চুলসু সেটা নিয়ে নেয় এবং ঠিক একই রকমভাবে এবং একই রকম স্টাইলে খেতে শুরু করে দেয়, যেমনটা একটা সময় সুজিন তার সাথে করেছিল। এরপর সে তার গাড়ি করে এখান থেকে চলে যায়, কিন্তু সে যেতে যেতে তার গাড়ির আয়নাতে লক্ষ্য করে একজন বাইকার সুজিনের কাছ থেকে ব্যাগটা চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছে। সে সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধি খাটিয়ে তার গাড়ির দরজা খুলে দেয় এবং সেই দরজায় ধাক্কা লেগে সেই বাইকার সেখানেই পড়ে যায়। আর এই সব কিছু দেখে সুজিন একদম অবাক হয়ে যায়। চুলসু লক্ষ্য করে সুজিনের ব্যাগে বেশ কিছু রং পেন্সিল রয়েছে এবং একইভাবে মেকআপের বেশ কিছু জিনিস রয়েছে। সে সেই সব কিছু ব্যাগের মধ্যে পড়ে ব্যাগটাকে আগের মতো করে সাজিয়ে দেয় এবং তারপর সে তার গাড়ি করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এখন এই সব কিছু এই পর্যন্ত শেষ হলেও সুজিনের মাথাতে এই ঘটনা চলতে থাকে। আসলে সে চুলসুয়ের উপর ইমপ্রেস হয়ে গেছে, তাই সে আরও একবার তার সাথে দেখা করতে চায়। পরের দিন সকালেই সুজিন তার অফিসে চলে যায়, কিন্তু সেখানে সে চুলসুকে দেখতে পায় না, কারণ তার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাই বিকেল হলে সুজিন সেই কনস্ট্রাকশন সাইটে আরও একবার তার বন্ধুদেরকে নিয়ে চলে যায় এবং ইচ্ছে করে সেই জায়গা থেকে বারবার ঘোরাফেরা করতে থাকে, যেখানে চুলসু এবং তার বন্ধুরা ড্রিঙ্ক করতে থাকে। কিন্তু চুলসু ড্রিঙ্ক করাতে এতটাই ব্যস্ত থাকে যার ফলে সে সুজিনকে দেখতেই পায় না। তাই বাধ্য হয়ে সুজিন চুলসুয়ের কাছে আসে এবং তাকে জানায় সে এখান থেকে যাচ্ছিল, তাই সে তার সাথে দেখা করতে চলে এসছে। এখন সুজিন চুলসুয়ের ঠিক পাশে সিটে বসে পড়ে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চুলসু এতটাই নেশা করে থাকে যার ফলে সে চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। চুলসু তাকে এক গ্লাস অ্যালকোহল পান করতে দেয় এবং বলে, তুমি যদি এটা খেয়ে ফেলো তবে আমরা চিরজীবন এক হয়ে যাব, এবং যদি তুমি এটা খেতে না পারো তবে আমরা চিরজীবন অচেনা হয়ে থাকব, অর্থাৎ আমাদের মধ্যে কোনো রকম পরিচয় হবে না। সুজিন এই কথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে পুরো ড্রিঙ্কটা এক নিমিষে খেয়ে নেয় এবং এরপর এরা দুজন একে অপরের সাথে কিস করে। আর এখান থেকেই এদের প্রেম, ভালোবাসা এবং নতুন সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর এরা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে দেয়। এমনকি চুলসু তার প্রতিটা জিনিস এবং পার্সোনাল জিনিস সুজিনের সাথে শেয়ার করতে শুরু করে দেয়। সে তাকে তাস খেলা শেখায় এবং একইভাবে সে তার বাড়িতে কোন জিনিসটা করে থাকে এবং কোন জিনিসটা করে না সেই সব কিছুই সুজিনের সাথে শেয়ার করতে শুরু করে দেয়। এখন সুজিন যেহেতু একজন ফ্যাশন ডিজাইনার, তাই সে চুলসুয়ের জন্য একটি সুন্দর ড্রেস তৈরি করে, যাতে সে এই ড্রেস পরে তার আপকামিং ইন্টারভিউ দিতে যেতে পারে। এরপর ইন্টারভিউর দিন চলে আসলে চুলসু সেই ড্রেস পরে ইন্টারভিউ দিতে চলে যায় এবং সুজিন তার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। আর এভাবেই এদের দুজনের মধ্যে বোঝাপড়া এবং বন্ডিং খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর এমনই এক বিকেলে সুজিন যখন তার বাড়ির গার্ডেনের তুলনায় বসে থাকে, ঠিক তখনই তার বাবা লক্ষ্য করে সুজিনের মুখে আলাদা হাসি রয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে তার মেয়ে নিশ্চয়ই কাউকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে তার মেয়েকে জিজ্ঞাসা করে সে কাকে পছন্দ করে। সুজিন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় এবং সে তার নাম বলে না, বরং সে জানায় ছেলেটি একজন আর্কিটেক্ট। সুজিনের বাবা এই কথা শুনে খুব খুশি হয়ে যায় এবং তাকে জানায় সে ছেলেটির সাথে দেখা করতে চায়। পরের দিন সুজিন চুলসুয়ের সাথে দেখা করে এবং তাকে জানায় তার বাবা তার সাথে দেখা করতে চায়, তাই সে যেন তার সাথে দেখা করে। কিন্তু চুলসু না করে দেয়। সে তাকে বোঝায় তার বাবা একজন কোম্পানির মালিক এবং সেখানে সে একজন ওয়ার্কার হিসেবে কাজ করে, তাই তাদের মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। আর তাছাড়াও তার নিজস্ব কোনো ঘর নেই এবং থাকার মতো কোনো জায়গা নেই। সে তাকে আরও বলে, আমি তোমায় পছন্দ করি এবং ভালোবাসি, এটা একদম সঠিক, কিন্তু আমাকে ভবিষ্যৎটা নিয়েও চিন্তা করতে হবে, আর এই কারণে আমাদের মধ্যে সম্পর্ক কখনোই সম্ভব নয়। আসলে সুজিনের মধ্যে আবেগ জিনিসটা বেশি রয়েছে এবং অন্যদিকে চুলসু, যে কিনা আবেগের সাথে সাথে বাস্তব জিনিসটাকেও সমান গুরুত্ব দেয়। তাই সে জানে তারা যদি এখন বিয়ে করে নেয় তবে ভবিষ্যৎটা কেমন হবে। কিন্তু সুজিন হার মানে না। সে বারবার চুলসুকে বোঝাতে শুরু করে দেয় এবং এমনই একদিন তারা দুজন একটি রেস্টুরেন্টে বসে এই ব্যাপারে আলোচনা করতে থাকে। সুজিন তাকে বারবার রিকোয়েস্ট করে সে যেন তার বাবার সাথে একবার হলেও দেখা করে এবং তাদের এই ঘটনা এবং এই সম্পর্কটা জানিয়ে দেয়। আর এই সব বলতে বলতে এই রেস্টুরেন্টে সুজিনের বাবা চলে আসে এবং এবার সে শুধুমাত্র একা আসে না, বরং পুরো ফ্যামিলিকে নিয়ে চলে আসে। আসলে এই সব কিছুই সুজিন প্ল্যান করে রেখেছে। সে আগের থেকেই তার বাবাকে এই রেস্টুরেন্টে আসতে বলেছে, যাতে সে তার বাবাকে চুলসুয়ের সাথে পরিচয় করাতে পারে।
কিন্তু সুজিনের বাবা যখন দেখে এই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং তাদেরই একজন ওয়ার্কার, তখন সে চমকে যায়। এখন এরা একটি টেবিলের চারপাশে গোল হয়ে বসে থাকে, কিন্তু তারা একে অপরের সাথে কোনো কথা বলে না, প্রত্যেকে চুপ থাকে। এখন এর মধ্যে সুজিনের শরীরটা বেশ খারাপ হয়ে যায়, তাই সে এখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। অর্থাৎ এখন টেবিলের এক পাশে চুলসু এবং অন্য পাশে সুজিনের পুরো ফ্যামিলি বসে রয়েছে। এখন সুজিনের বাবা চুলসুকে প্রশ্ন করে, তোমার ফ্যামিলিতে কতজন মানুষ রয়েছে? যার উত্তরে চুলসু তাকে বলে তার ফ্যামিলিতে কেউ নেই, সে একা রয়েছে। এরপর সে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বাড়ি আছে? এর উত্তরে চুলসু তাকে জানায় তার কোনো বাড়ি নেই। চুলসু বুঝতেই পারে সুজিনের ফ্যামিলি কখনোই তাদের এই সম্পর্কটা মেনে নেবে না, তাই সে এখান থেকে চলে যাবার ডিসিশন নিয়ে নেয়। কিন্তু সুজিনের মা তাকে থামায় এবং বলে, তোমার উচিত সুজিনের ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করা। এরপর সুজিনের বাবা তাকে বলে, আজ থেকে তোমায় আমি কাজ থেকে বের করে দিচ্ছি, অর্থাৎ তুমি আমার হয়ে কোনো রকম কাজ করবে না। এখন এই কথা শুনে চুলসু কোনো রকম প্রতিবাদ করে না, কারণ সে জানে সে অনেক বড় ভুল করে ফেলেছে, তাই সেই পানিশমেন্টটা মাথা পেতে মেনে নেয়। এখন এই সবের মধ্যে বাইরে থেকে একটি চিৎকার সে শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং দেখে এখানে সুজিন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং বাইরে বৃষ্টি হচ্ছে। সে সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নেয় এবং সোজা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সুজিনের বাবাকে জানায় তার মেয়ে অনেক বেশি টেনশন করে, আর এই কারণে তার এমন অবস্থা হয়ে গেছে। কিন্তু সে যদি রাতে ঠিকঠাক ঘুম হয় তবে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এরপর সুজিনের যখন জ্ঞান ফেরে, সে দেখে তার সামনে চুলসু দাঁড়িয়ে রয়েছে এবং সে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। এই সব কিছু দূরে দাঁড়িয়ে থাকা সুজিনের বাবা দেখতে থাকে এবং সে বুঝতেই পারে এরা দুজন একে অপরকে কতটা ভালোবাসে। আর এই সব দেখে সুজিনের বাবা ডিসাইড করে নেয় সে আসলে কি করবে। তাই খুব বেশি দিন সময় লাগে না এবং এদের মধ্যে বিয়ে হয়ে যায়। এবং এরপর চুলসু তার দৈনিক কাজ করতে শুরু করে দেয় এবং সে একজন আর্কিটেক্ট হিসাবে কাজ করতে শুরু করে দেয়। একইভাবে তাদের সংসারেরও ছোটখাটো ঝামেলা শুরু হয়ে যায়, যেমন সুজিন একটা কাজ করতে করতে সে আগের কাজটা ভুলে যায়, আর এই কারণে বেশিরভাগ সময় রান্না করতে করতে অন্য কাজে মনোযোগ দিয়ে দেয় এবং আগের জিনিসটা সে ভুলে যায়। কিন্তু চুলসু তাকে খুব বেশি ভালোবাসে, তাই সে এইসব ছোটখাটো জিনিসগুলো পুনরায় ম্যানেজ করে নেয় এবং তাকে বিভিন্ন রকমভাবে হেল্প করতে শুরু করে দেয়। পরের দিন চুলসু যখন কাজে যায়, সুজিনের বাবা তার কাছে এক ব্যক্তিকে নিয়ে আসে, কারণ এই ব্যক্তি চুলসুয়ের সাথে অনেক দিন ধরে দেখা করতে চাইছিল। এখন এই মানুষটি চুলসুকে একটি খোলা মাঠের মাঝে নিয়ে যায় এবং জানায় সেইখানে একটি বাড়ি তৈরি করতে চায় এবং এই বাড়ি তৈরি করার সম্পূর্ণ দায়িত্ব সে চুলসুকে দিয়ে দেয়। এখন চুলসুয়ের কাছে সমস্যা হলো তাকে একটি নতুন মডেল তৈরি করতে হবে, তাই সে সবার প্রথমে তার স্ত্রী অর্থাৎ সুজিনের সাথে এই ব্যাপারে কথা বলে। তারা দীর্ঘ আলোচনা করার পর চুলসু একটি মডেল তৈরি করে এবং পরের দিন সকাল হলে সে সেই ব্যক্তির সাথে আরও একবার দেখা করে এবং তার এই নতুন মডেলের সম্বন্ধে তাকে জানায়। এবং অদ্ভুত ব্যাপার, এই ব্যক্তি এই মডেলটা খুব পছন্দ করে নেয় এবং এই বাড়ি বানানোর দায়িত্ব চুলসুকে দিয়ে দেয়। স্বাভাবিকভাবেই চুলসু খুব খুশি হয়ে যায় এবং একইভাবে সুজিনও খুব খুশিতে থাকে এবং তার বাবাও খুব খুশি হয়ে যায়। আর এভাবেই চুলসু এবং সুজিনের জীবনটা খুব সুন্দরভাবে চলতে থাকে। একদিন সুজিন তার বন্ধুদের সাথে একটি বিশেষ আলোচনা করতে থাকে এবং তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের কি কখনো এমন হয়েছে যে তুমি তোমার বাড়ির ঠিকানা এবং বাড়ির রাস্তা ভুলে গেছো? এখন এই কথা শুনে বাকিরা হাসতে শুরু করে দেয় এবং তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়, কারণ এমন জিনিস কখনোই তাদের সাথে হয়নি। কিন্তু সুজিন এতে হাসে না, বরং সে সিরিয়াসভাবে এই জিনিসটা তাদেরকে বোঝাতে শুরু করে দেয়। এরপর রাত্রি সে যখন বাড়িতে ফিরে, সে সত্যি সত্যি কনফিউজড হয়ে যায় কোনটা তার বাড়ির রাস্তা এবং কোনটা তার বাড়ির রাস্তা নয়। সুজিন ভয়ে ভয়ে একটি বাড়িতে প্রবেশ করে এবং ভিতরে গিয়ে সে চারপাশটা দেখে এবং সে যখন চুলসুকে দেখতে পায়, অবশেষে তার ভয় দূর হয়ে যায় এবং বুঝতে পারে সে সঠিক জায়গায় চলে এসছে। কিন্তু এতে সে খুশি হলেও তার একটা জিনিস নিয়ে চিন্তা হয়, আর সেটা হলো তার স্মৃতিশক্তি হয়তো ধীরে ধীরে মুছে যাচ্ছে। তাই পরের দিন সকাল হলে সে ডাক্তারের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সে চেক আপ করায়। ডাক্তার প্রথমেই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছুদিনের মধ্যেই কোথাও অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে? সুজিন এই কথার উত্তরে সেই দিনের ঘটনাটা জানিয়ে দেয়, যেদিন বৃষ্টি হচ্ছিল এবং রাস্তার মাঝে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। ডাক্তার তাকে বলে কাল সকালে তাকে আবারও আসতে হবে এবং তাকে বেশ কিছু পরীক্ষা করাতে হবে। এরপর সুজিন তার বাড়িতে ফিরে যায়
এবং সে তার স্বামী অর্থাৎ চুলসুকে এই ব্যাপারে কোনো কিছুই জানায় না। একইভাবে চুলসু তার প্রজেক্ট নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে এবং সে এই দিকে কোনো রকম ধ্যান দিতে পারে না। কিন্তু এই ব্যস্ততার মধ্যে সে তার স্ত্রীকে নিয়ে সব কাজ করতে শুরু করে দেয় এবং সেই প্রজেক্টের জায়গায় নিয়ে যায় যেখানে সে বাড়িটা তৈরি করবে। এরপর বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায় এবং চুলসু সুজিনকে একজন বয়স্ক ব্যক্তির সাথে দেখা করতে নিয়ে যায়, যে কিনা একজন কার্পেন্টার। সুজিন এখানে জানতে পারে চুলসু, যে কিনা তাদেরকে বলেছিল তার কোনো ফ্যামিলি নেই, কিন্তু তার মা এখনও জীবিত রয়েছে এবং সে জেলে রয়েছে। এখন এই কথা জানতে পেরে সুজিন চুলসুয়ের সাথে ঝগড়া করতে শুরু করে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন মিথ্যে কথা বলল, এর পেছনে আসল কারণ কি। এখন এই কথা শুনে চুলসু খুব রেগে যায়। সে তাকে বলে, তুমি যার কথা বলছো সে আমার মা নয়, কারণ যদি মা হতো সে কখনো একজন কার্পেন্টারের কাছে আমাকে ছোটবেলায় রেখে দিয়ে চলে যেতে পারত না। আসলে চুলসুয়ের মা চুলসুকে অনেক ছোট থাকতেই এই বয়স্ক কার্পেন্টারের কাছে রেখে দিয়ে চলে গিয়েছিল এবং তাকে সেখানেই বড় হতে হয়েছে। এখন চুলসুয়ের অভিযোগ তার মা এখন তার কাছে ফিরে আসতে চায়, কারণ সে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার কাছে অনেক টাকা রয়েছে। এখন এই কথা শুনে সুজিন চুলসুকে বোঝায়, তুমি যেটা করছো সেটা মোটেও ঠিক না, কারণ ভুল মানুষ মাত্রই হয়ে থাকে এবং সেখানে এটা তোমার মা, তাই তোমাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ একটা কথা তোমায় মনে রাখতে হবে, তোমার এবং আমার সম্পর্কটা আমার ফ্যামিলি কখনোই মানত না, কিন্তু তারাও আমার খুশির জন্য এই জিনিসটা মেনে নিয়েছে। তাই কোনো জিনিস যদি ক্ষমা করে দেওয়া যায় তবে সেটা করা উচিত। এতে মানুষের মধ্যে ঘৃণা জিনিসটা কমে যায়। তাই তোমাকে তোমার মাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এখন এই কথা শুনে চুলসু অবশেষে রাজি হয়ে যায় এবং সে সেই জেলে চলে যায় যেখানে তার মা বন্দী রয়েছে। এখানে আমরা দেখতে পাই তার মায়ের চোখে মুখে রক্তের দাগ লেগে রয়েছে। আসলে সেই জেলে বন্দী হয়েছে কারণ সে একজনের কাছে টাকার ধার নিয়েছিল এবং সেই টাকা সে শোধ করতে পারেনি, আর এই কারণেই তাকে জেলে বন্দী করা হয়েছে। এখন চুলসু বুঝতে পারে তাদের মধ্যে এতদিন ভুল বোঝাবুঝি হয়েছিল, আর এই কারণেই সে সেই ব্যক্তির টাকা দিয়ে দেয় এবং তার মাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আর এই ঘটনা যখন সুজিন জানতে পারে সে মনের দিক থেকে খুব খুশি হয়ে যায়। এরপর অবশেষে সুজিন আরও একবার ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু ডাক্তারের মতে তাকে 1 সপ্তাহের মধ্যেই এখানে আসতে হতো, কিন্তু সে 2 সপ্তাহ পর এখানে চলে এসেছে। ডাক্তার তাকে বেশ কয়েকটা প্রশ্ন করে, যেমন তোমার বোনের নাম কি, তার বয়স কত, এবং একইভাবে আমরা সিগন্যালে দাঁড়িয়ে পড়ি কোন আলো দেখে আমরা পুনরায় চলতে শুরু করি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে একটা প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারে না। এরপর ডাক্তার তার সব রকম পরীক্ষা করে এবং তাকে পুনরায় বাড়িতে পাঠিয়ে দেয়। সুজিন যখন তার অফিসে যায় সে দেখে তার পুরনো বস পুনরায় ফিরে এসেছে। আর এই মানুষটি সেই মানুষটি যার সাথে সে পালানোর জন্য রেল স্টেশনে অপেক্ষা করছিল, কিন্তু এখন সে বিয়ে করে নিয়েছে। কিন্তু সেই ব্যক্তি সুজিনকে জানায় সে বিয়ে তো করেছে, কিন্তু এখন সে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং একইভাবে সে কেন সেদিন রেল স্টেশনে আসতে পারেনি সেই সব কারণগুলো সে প্রমাণ করতে শুরু করে দেয়। আসলে সে এখন যে করেই হোক সুজিনকে আবারও পটাতে চায়, কিন্তু সুজিন তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় তার জীবনে অন্য কেউ চলে এসছে এবং সেই হলো তার প্রিয় মানুষ। তাই সে এখন আর তার অতীতের কথা মনে করতে চায় না, আর এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর বাড়িতে গিয়ে সুজিন একটি ফটোতে কিছু আঠা লাগাতে শুরু করে দেয় এবং তারপর সে কিছু খাবারের জন্য ফ্রিজটা ওপেন করে এবং তারপর সে বাইরেটা দেখে এবং যখন সে ভিতরে প্রবেশ করে সে চুলসুকে জিজ্ঞাসা করে, তুমি কখন আসলে? যদিও সে এখানে অনেকক্ষণ ধরে রয়েছে, কিন্তু সুজিন সেটা ভুলে যায়। একইভাবে সে যখন টেবিলে একটি ফটোর মধ্যে আঠা লাগানো অবস্থায় দেখে সে তাকে জিজ্ঞাসা করে এটা কি করেছে। চুলসু কোনো উত্তর দেয় না, বরং সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমায় বলো আজ ডাক্তার তোমায় কি বলেছে। সুজিন তাকে বলে ডাক্তার তাকে 1 সপ্তাহ পর যেতে বলেছে। এখন 1 সপ্তাহ পর পর সুজিন আবারও ডাক্তারের কাছে চলে যায় এবং ডাক্তার তাকে জানায় তার অ্যালজাইমার রোগ। আর এই রোগে মানুষের ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ সে তার স্মৃতিশক্তি আস্তে আস্তে ভুলে যাবে, এমনকি তার নামটাও একটা সময় ভুলে যাবে। এখন এই কথা শুনে সুজিন তাকে জিজ্ঞাসা করে এই রোগের কোনো চিকিৎসা হয় কিনা। ডাক্তার তাকে বোঝায় এই রোগের মেডিসিন তো রয়েছে, কিন্তু এই রোগ সম্পূর্ণরূপে নিরাময় হয় না, অর্থাৎ একটা সময় তার স্মৃতিশক্তি নষ্ট হতে শুরু হয়ে যায়। আর এমনই একদিন চুলসু যখন তার কাজে থাকে এবং সে তার বন্ধুদের সাথে এক জায়গায় টিফিন করতে থাকে, সে তার টিফিন বক্স খুললে দেখে তার মধ্যে যে সাদা ভাত রয়েছে।
সে সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় টিফিন বক্সটাও খুলে ফেলে এবং দেখে তার মধ্যেও সাদা ভাত রয়েছে। আর এটা দেখে বাকিরা হাসতে শুরু করে দেয়, কিন্তু চুলসু হাসে না, বরং তার চিন্তা হয় তার স্ত্রীকে নিয়ে। সে বুঝতে পারে তার স্ত্রীর নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই সে সবার প্রথমে সেই ডাক্তারের কাছে চলে যায় যেখানে তার স্ত্রী চেক আপ করানোর জন্য গিয়েছিল। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে তার স্ত্রীর কি হয়েছে। ডাক্তার তাকে সবকিছু জানিয়ে দেয় যে কিভাবে তার স্ত্রীর অ্যালঝাইমার রোগ দেখা দিয়েছে এবং এই রোগের কারণেই তার স্ত্রীর সব রকম স্মৃতিশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এখন এই কথা চুলসুয়ের মোটেও ভালো লাগে না, তাই সে ডাক্তারের সাথে মারপিট করতে শুরু করে দেয়। এখন এই অবস্থায় চুলসু প্রথমবার জানতে পারে ডাক্তারের স্ত্রীও ঠিক একই রোগে আক্রান্ত হয়েছিল এবং ডাক্তার তাকে জানায় সে সারা জীবন এই রোগের ওষুধ খুঁজে এসেছে, কিন্তু সে কোনো রকমভাবেই সম্পূর্ণ নিরাময় করতে পারেনি। কিন্তু সে একদিন তার স্ত্রীকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, এবং অদ্ভুত ব্যাপার, সেখানে গিয়ে তার স্ত্রীর স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরে আসে, কিন্তু ৩ ঘন্টার মধ্যেই সেই স্মৃতিশক্তি আবার হারিয়ে যায়। অন্যদিকে একই সময় সুজিনকে দেখানো হয় যে কিনা রাস্তায় তার হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। একজন পুলিশ অফিসার তাকে দেখে তার কাছে আসে এবং রাস্তা পার করতে সাহায্য করে দেয়। এখন এর মধ্যে দূর থেকে সেই ছেলেটি চলে আসে যার সাথে সুজিনের একটা সময় অ্যাফেয়ার ছিল। এখন এই মানুষটি সুজিনকে পার্কে নিয়ে যায়। সুজিন যেহেতু স্মৃতিশক্তি প্রায় মুছে গেছে, তাই সে তার সাথে চলে যায়। এখন পার্কে গিয়ে মানুষটি সুজিনকে বলে সে আবারও তার সাথে সম্পর্ক তৈরি করতে চায় এবং একসাথে থাকতে চায়, যেমনটা আমরা ২ বছর আগে ছিলাম। এখন এই কথা শুনে সুজিন চমকে যায়। সে বলে ২ বছর আগে আমরা তো একে অপরকে চিনতামই না, তাহলে এটা কি করে সম্ভব? আসলে সুজিনের স্মৃতিশক্তি মুছে গেছে, তাই সে এখন মনে করে এই মানুষটি তার বয়ফ্রেন্ড এবং চুলসুয়ের সাথে তার বিয়ে হয়নি, এটাই সে মনে করে। কিন্তু পরের মুহূর্তেই তার স্মৃতিশক্তি ফিরে আসে এবং সে বুঝতে পারে এই মানুষটি তার অতীত ছিল, এখন তার সাথে কোনো রকম সম্পর্ক নেই। তাই সে সঙ্গে সঙ্গে এখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে চুলসু খুব বেশি চিন্তায় থাকে, কারণ সে সুজিনকে ফোন করছে কিন্তু ফোন সে রিসিভ করছে না। এবং এই চিন্তা আরও বেড়ে যায় যখন এই ফোনটি একজন পুলিশ অফিসার রিসিভ করে। অফিসার তাকে জানায় এই ফোনটি সে রাস্তায় খুঁজে পেয়েছে। চুলসু সঙ্গে সঙ্গে তার বাড়িতে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে সুজিনকে দেখতে পায়। সুজিন যখন চুলসুকে দেখে তার চোখে জল বেরিয়ে আসে, কারণ সে ভালোভাবে জানে চুলসু এখন তার রোগের সম্বন্ধে ভালোভাবে জেনে গেছে এবং একইভাবে তার যে রোগ বৃদ্ধি পায় সেটাও সে অনুভব করতে পারে। তাই সে তাকে বলে আজ থেকে আমরা আলাদা হয়ে যাব, কারণ ভবিষ্যতে আমার স্মৃতিশক্তি আর থাকবে না এবং তোমাকেও হয়তো আর চিনতে পারবো না, তাই তোমার জীবনটা আমার জন্য নষ্ট করতে হবে না। আর এই বলে সে কাঁদতে শুরু করে দেয়, কিন্তু তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই। এরপর চুলসু বাড়ি ফিরে তার ঘরের প্রত্যেকটা জায়গায় তার এতদিনের ঘটে যাওয়া জিনিসগুলো আলাদা আলাদা কাগজে লিখে সেগুলো দেওয়ালের সাথে লাগিয়ে দেয়, যাতে এগুলো পড়ে সুজিন তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারে। এরপর চুলসু কাজে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং যাবার আগে সুজিন তাকে মনে করিয়ে দেয় সে যেন আজ তাড়াতাড়ি বাড়িতে ফেরে, কারণ আজ তার মায়ের জন্মদিন এবং একইভাবে তার ফ্যামিলিকে এখানে ইনভাইট করেছে। এখন এভাবেই বেশ কিছু সময় কেটে যায় এবং ঘরের দরজায় বেল বাজে। সুজিন মনে করে তার স্বামী এখানে চলে এসছে, তাই সে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে ফেলে এবং এখানে আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, স্বয়ং সুজিনের এক্স বয়ফ্রেন্ড। কিন্তু সুজিনের স্মৃতিশক্তি এতটাই খারাপ হয়ে গেছে যার ফলে সে তাকে চিনতে পারে না, বরং সে তাকে তার স্বামীর মনে করে নেয় এবং তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। এখন এই সব আচরণ দেখে এই ব্যক্তি অবাক হয়ে যায় এবং সে সুজিনের গালে হাত রেখে কিছু একটা বলবে, ঠিক তখনই রুমে চুলসু প্রবেশ করে এবং সেই ব্যক্তিকে দেখে খুব রেগে যায় সে, সঙ্গে সঙ্গে তার কলারটা চেপে ধরে। এদিকে সুজিন চুলসুকে চিনতে পারে না, তাই সে আরও বেশি ভয় পেয়ে যায়। চুলসু এই ব্যক্তিকে ইচ্ছে মতো মারধর করে, আর এই সব দেখে সুজিন মনে করে কেউ তার স্বামীকে খুব বেশি মারধর করছে, আর এটা সে সহ্য করতে পারে না এবং একটা সময় সে অজ্ঞান হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে সুজিনের ফ্যামিলি এখানে চলে আসে এবং সে সুজিনের এরকম অবস্থা দেখে চুলসুয়ের সাথে কথা বলে। চুলসু এখানে সুজিনের বাবাকে তার মেয়ের অসুস্থতার কথা জানিয়ে দেয়। এখন এই কথা শুনে সুজিনের বাবা চুলসুকে পরামর্শ দেয় সে যেন সুজিনকে ছেড়ে দেয়, কারণ সে অসুস্থ এবং সে একা তার খেয়াল রাখতে পারবে না, তাই তারা তাদের ফ্যামিলির সাথে সুজিনকে যত্ন করবে। কিন্তু চুলসু তার কথায় রাজি হয় না। সে বলে সুজিন আমার স্ত্রী হয়, তাই আমি নিজেই তার খেয়াল রাখব। এখন এই সবের মধ্যে ঘরের দরজা দিয়ে সুজিন প্রবেশ করে এবং তারা যখন লক্ষ্য করে তারা দেখে সুজিন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে দিচ্ছে। আসলে তার শরীরে এখন সেন্সটাও কমে গেছে, সে এখন বুঝতে পারে না কখন তাকে কি করতে হবে।
চুলসু এই সব কিছু দেখে সঙ্গে সঙ্গে সুজিনকে তার রুমে নিয়ে যায় এবং সেই ঘরটা দেখায় যেটা সে এবং তার স্ত্রী তৈরি করার স্বপ্ন দেখেছিল। এখন এই সব দেখে সুজিন বেশ খুশি হয়ে যায় এবং সে তার স্বামীকে আরও একবার আই লাভ ইউ বলে। বলে এমনকি সে তার অতীতের বয়ফ্রেন্ডের নাম নিয়ে তার স্বামীকে ডাকতে শুরু করে দেয়। আসলে সুজিনের স্মৃতিশক্তি চলে গেলেও 2 বছর আগের সব ঘটনা তার মনে আছে এবং চুলসুকে সে তার অতীতের বয়ফ্রেন্ড মনে করতে শুরু করে দেয়। আর এই জিনিসটাই চুলসুয়ের মোটেও ভালো লাগে না। সে লুকিয়ে লুকিয়ে কাঁদতে শুরু করে দেয়। আর এই জিনিসটা যখন সুজিন দেখতে পায় তারও মোটেও ভালো লাগে না। তাই চুলসু যখন তার কাজে থাকে সে একটি লেটার চুলসুয়ের উদ্দেশ্যে লেখে। সে সেখানে লেখে, চুলসু, আমি তোমায় ভুলতে চাই না, কারণ আমি তোমায় খুব বেশি ভালোবাসি। আমার ব্রেনের কন্ট্রোল আমার হাতে নেই, কিন্তু তবুও আমি তোমায় সবসময় মনে রাখতে চাই এবং কাছে রাখতে চাই। তাই পারলে আমায় ক্ষমা করে দিও। আর এমনটা লিখে সে ঘর থেকে বেরিয়ে যায়। এখন চুলসু যখন এই লেটার পড়ে সে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়, কারণ সুজিন এখন তার বাড়িতে নেই। এরপর ঠিক একটা দিন কেটে যায় এবং সুজিনের বাবা ডিভোর্স পেপার নিয়ে চুলসুয়ের বাড়িতে পৌঁছায় এবং তাকে বলে সুজিন যাবার আগেই ডিভোর্স পেপারে সই করে গেছে, যেটা দেখে চুলসু মোটেও বিশ্বাস করে না এবং মানে না। সে সঙ্গে সঙ্গে কাগজটা ছিঁড়ে ফেলে এবং তাকে বলে এই পৃথিবীতে কোনো শক্তি তার এবং সুজিনের সম্পর্কটা নষ্ট করতে পারবে না এবং তাদেরকে আলাদা করতে পারবে না। আর এই বলে সে সুজিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে লেটারটা মন দিয়ে পড়ে, যেখানে সুজিন লিখেছে, আজ তোমার কথা আরও একবার মনে পড়ে গেছে, কারণ আমার স্মৃতিশক্তি কিছুটা ফিরে এসছে। আমি জানি তুমি দুঃখে আছো, কিন্তু তোমার মতো হাজবেন্ড কেউ হতে পারবে না। তুমি হচ্ছে সবচেয়ে ভালো একজন হাজবেন্ড। আর এই সব লেখার পর সে কোথায় রয়েছে সেই সব রকম ঠিকানা এবং আশেপাশের পরিবেশটা কেমন সেই সব কিছুই লেটারে লিখে দিয়েছে। চুলসু এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে সঙ্গে সঙ্গে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অবশেষে সে সুজিনকে একটি হসপিটালে খুঁজে পায়। সেখানকার নার্স চুলসুকে জানায় সুজিনের পরিস্থিতি খুবই খারাপ। সে এখন নিজে নিজে কিছুই করতে পারে না, সেটা টয়লেট হোক বা স্নান করা, সব কিছুতেই তাকে হেল্প করতে হয়। এরপর সে চুলসুকে একটি ফটো দেখায় এবং জানায় এই ফটোটা বাদে সুজিন সবকিছু নষ্ট করে ফেলেছে। চুলসু লক্ষ্য করে ফটোতে সে এবং তার স্ত্রী সুজিন রয়েছে। এরপর সে সুজিনের সাথে দেখা করে এবং সে দেখে সুজিন তার একটি ছবি আঁকার চেষ্টা করছিল। সে তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানে আগের মতোই বসে পড়ে, যেমনটা তারা বিয়ের আগে রেস্টুরেন্টে দেখা করত। এখন চুলসু তার সাথে কথা বলবে, কিন্তু সুজিন তার আগেই তাকে প্রশ্ন করে, আমি কি তোমায় চিনি? আর এই কথা শুনে চুলসুয়ের বেশ খারাপ লেগে যায় এবং তার মনটা ভেঙে যায়। একইভাবে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু সেই জলটা ঢাকার জন্য সে একটি চশমা পরে নেয় এবং মনে মনে কাঁদতে শুরু করে দেয়। চুলসু নার্সকে বলে, আপনি কি আমায় একটি সুযোগ দেবেন? অর্থাৎ আমি সুজিনকে নিয়ে ঘুরতে যেতে চাই। নার্স তাতে রাজি হয়ে যায়। এখন চুলসু নার্সকে একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেয় এবং তাকে বোঝায় সে সুজিনকে নিয়ে সেই ঠিকানায় যেন পৌঁছে যায়। আর এই ঠিকানাটা সেই ঠিকানা হয় যেখানে এদের প্রথম দেখা হয়েছিল। সে লেটারটা মন দিয়ে পড়ে, যেখানে সুজিন লিখেছে, আজ তোমার কথা আরও একবার মনে পড়ে গেছে, কারণ আমার স্মৃতিশক্তি কিছুটা ফিরে এসছে। আমি জানি তুমি দুঃখে আছো, কিন্তু তোমার মতো হাজবেন্ড কেউ হতে পারবে না। তুমি হচ্ছে সবচেয়ে ভালো একজন হাজবেন্ড। আর এই সব লেখার পর সে কোথায় রয়েছে সেই সব রকম ঠিকানা এবং আশেপাশের পরিবেশটা কেমন সেই সব কিছুই লেটারে লিখে দিয়েছে। চুলসু এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে সঙ্গে সঙ্গে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অবশেষে সে সুজিনকে একটি হসপিটালে খুঁজে পায়। সেখানকার নার্স চুলসুকে জানায় সুজিনের পরিস্থিতি খুবই খারাপ। সে এখন নিজে নিজে কিছুই করতে পারে না, সেটা টয়লেট হোক বা স্নান করা, সবকিছুতেই তাকে হেল্প করতে হয়। এরপর সে চুলসুকে একটি ফটো দেখায় এবং জানায় এই ফটোটা বাদে সুজিন সবকিছু নষ্ট করে ফেলেছে। চুলসু লক্ষ্য করে ফটোতে সে এবং তার স্ত্রী সুজিন রয়েছে। এরপর সে সুজিনের সাথে দেখা করে এবং সে দেখে সুজিন তার একটি ছবি আঁকার চেষ্টা করছিল। সে তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানে আগের মতোই বসে পড়ে, যেমনটা তারা বিয়ের আগে রেস্টুরেন্টে দেখা করত। এখন চুলসু তার সাথে কথা বলবে, কিন্তু সুজিন তার আগেই তাকে প্রশ্ন করে, আমি কি তোমায় চিনি?
আর এই কথা শুনে চুলসুরের বেশ খারাপ লেগে যায় এবং তার মনটা ভেঙে যায়। একইভাবে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু সেই জলটা ঢাকার জন্য সে একটি চশমা পরে নেয় এবং মনে মনে কাঁদতে শুরু করে দেয়। চুলসু নার্সকে বলে, আপনি কি আমায় একটি সুযোগ দেবেন? অর্থাৎ আমি সুজিনকে নিয়ে ঘুরতে যেতে চাই। নার্স তাতে রাজি হয়ে যায়। এখন চুলসু নার্সকে একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেয় এবং তাকে বোঝায় সে সুজিনকে নিয়ে সেই ঠিকানায় যেন পৌঁছে যায়। আর এই ঠিকানাটা সেই ঠিকানা হয় যেখানে এদের প্রথম দেখা হয়েছিল, অর্থাৎ সেই দোকানটা যেখান থেকে সুজিন কোল্ড ড্রিঙ্কস কিনেছিল। এখন সুজিন সেই দোকানে প্রবেশ করবে, ঠিক তখনই আগের মতোই দরজা দিয়ে চুলসু বেরিয়ে আসে এবং সে ভিতরে তাকাতেই লক্ষ্য করে তার পুরো ফ্যামিলি দোকানের মধ্যে রয়েছে। আর এই সব কিছু দেখে তার স্মৃতিশক্তি পুনরায় ফিরে আসে। এর পরের সিনেই আমাদেরকে দেখানো হয় চুলসু এবং সুজিন একটি গাড়ি করে লম্বা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর এখানে চুলসু প্রথমবার সুজিনকে আই লাভ ইউ বলে, কারণ সে এতদিন তাকে ভালোবেসে এসেছে ঠিকই, কিন্তু মুখে কখনো বলেনি। এরপর সে সুজিনকে জড়িয়ে ধরে, কারণ সে এখনও জানে না এই স্মৃতিশক্তি কতক্ষণ থাকবে। কারণ ডাক্তারের স্ত্রীর স্মৃতিশক্তি মাত্র 3 ঘন্টাই ছিল এবং তারপর সে আগের মতো হয়ে গিয়েছিল। তাই এই সময়টা চুলসু নষ্ট করতে চায় না। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত মেয়েটা সব ভুলে গিয়েছিল, নিজের নাম, নিজের স্মৃতি, এমনকি যাকে সবচেয়ে বেশি ভালোবাসত তাকেও। তবুও একজন মানুষ প্রতিদিন তার সামনে গিয়ে বসত, শুধু এই আশায় হয়তো আজ সে তাকে আবার চিনবে। আজকের গল্পটা কোনো ভিলেনের না, এটা এমন এক ভালোবাসার গল্প যেটাকে হারিয়ে দিয়েছে শুধু স্মৃতি। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন ফ্রেম বিফোর কিওস।